আসসালামু আলাইকুম। একসময় ল্যাংটা হয়ে থাকাটাও, সম্পূর্ণ উলঙ্গ হয়ে থাকাটাও সভ্যতা ছিল সক্রেটিসদের সময়। এখনও ইতালির বিভিন্ন রাস্তায় তাদের যে অনেক ফেস্টিভ্যাল দেখা যায়, সেখানে আদি যে সংস্কৃতি তারা একেবারে প্রকাশ্যে ডিসপ্লেতে করে। ছেলেমেয়েরা সম্পূর্ণ উলঙ্গ হয়ে বিভিন্ন ফিজিক্যালি মুভমেন্ট করে তারা একেবারে জাতীয়ভাবে সম্প্রচার করে। তা সেই সময়কার তাদের জাতিগত সভ্যতাকে প্রকাশ করে ওই নগ্নভাবেই। তার অব্যাহত কিছু সময় পরে যখন এই এলাকায়, দক্ষিণ এশিয়ায় রাজা প্রথা শুরু হয়, বিশেষ করে তখন বেশিরভাগই হিন্দুদের ভিতর থেকেই রাজা থাকতো, এবং তারা খুব প্রচুর পরিমাণে, এখনও মদ্যপান আছে হিন্দু সম্প্রদায়ের ভিতরে। ভারতব্যাপী যে পরিমাণ মদ প্রচলন আছে, বিশ্বের যে কোনো মদ খাদকদের থেকে একেবারে কোনো অংশেই কম নয়। ইউরোপ বলেন, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া থেকে ভারত জুড়ে যে মদ খাওয়ার প্রচলন আছে, যে কোনো দেশ থেকে সেটা অনেকাংশেই কম নয়। তো তাকে আমি সেই সময়কার কথা বলছি। একজন রাজা, তখন তো এই মোবাইল বা প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রিক মিডিয়া বলেন, এসব কোনো কিছুই ছিল না। তারা খোঁজ খবর নিত তাদের পাইক পেয়াদাদের মাধ্যমে। আর রাজারা শুকনো মৌসুমে রাস্তায় বের হতেন স্বচক্ষে প্রজাদের অবস্থান দেখার জন্য, এবং মাঝে মাঝে তারা আনন্দ ফুর্তি করতে বের হতেন রাজ্য পরিচালনা রেখে। এখন ওই যে গ্রীষ্মকালীন অবকাশ বলে আমাদের বিচারপতিদের, ওই ধরনের একটা সময় বেছে নিয়ে তার দাস দাসী, পাইক পেয়াদা, উজির নাজির, সৈন্য সামন্তদের নিয়ে তারা হয়তো হাতির পিঠে থাকতেন, ঘোড়ার পিঠে থাকতেন, বা যে কোনো জন্তু জানোয়ারের পিছনে। সেগুলোও যেতে অপারগ হলে মানুষবাহিত, পরবর্তীতে যেটা পালকিতে রূপান্তরিত হয়, সেই ধরনের খোলা 4 জন 12 জনে বহন করার মতো, তার উপরে বসে থাকতেন, বসে থেকে রাস্তা দিয়ে হেঁটে যেতেন। তো রাস্তা দিয়ে যখন হেঁটে যেতেন, সম্ভবত রাজাদের তো দর্শন পাওয়ার জন্য সাধারণ মানুষ উৎসুক, কেমন রাজা, কেমন জিনিস, কী জিনিস, বা রাজাকে সম্মান জানানোর জন্য তার চাটুকারেরা রাস্তার দুপাশে জনগণকে এনে দাঁড় করিয়ে রাখত, ফুল ছিটাইত, উলুধ্বনি দিত, বাহাবা দিত, বা রাজা ধন্য ধন্য বলে বিভিন্নভাবে গীত, সঙ্গীত, নৃত্যের মাধ্যমে তাকে সম্মান জ্ঞাপন করত। তো ওই সময় একজন রাজা সম্পূর্ণ উলঙ্গ হয়ে ওই অবস্থায় জনসম্মুখে বের হয়ে পড়েছেন। এখন রাজা যে উলঙ্গ, রাজাও জানে না, তার সাথের যে দাস দাসী, পাইক পেয়াদা, চাকর বাকর, নকর, সৈন্য সামন্ত যারা আছে, তাদের কারোরই বলার ক্ষমতা নেই যে রাজামশাই আপনার পরনে কাপড় নাই। দুপাশের জনগণ দেখছে, উলুধ্বনি দিচ্ছে, ফুল ছিটাচ্ছে, হর্ষধ্বনি করছে, তারা রাজাকে অভিবাদন জানাচ্ছে, সম্ভাষণ জানাচ্ছে, স্বাগতম জানাচ্ছে, উল্লসিত হচ্ছে তারা রাজাকে দেখে। কিন্তু এই কথাটি কারোর সাহস হচ্ছে না যে রাজামশাই আপনি উলঙ্গ, কারণ তার দুই পাশে বল্লম হাতে সেই প্রহরীরা রয়েছে, তরবারি হাতে, খোলা তরবারি হাতে তার সৈন্য সামন্তরা ঘিরে রেখেছে সম্মুখ ভাবে। যে এই কথা বলবে সাথে সাথে তার গর্দান চলে যাবে, কেননা ওইটাই হয়তো রাজার ইচ্ছা, তিনি উলঙ্গ হয়ে ঘুরে বেড়াবেন। কিন্তু একটি ছোট বাচ্চা, 10-12 বছরের বাচ্চা, যার ভিতরে এখনো আবেগ আসেনি, ভয় ভীতি আসেনি, সে শুধুমাত্র পৃথিবীকে চিনতে শুরু করেছে, এবং কাপড় পরিধান কি, উলঙ্গ কি, লজ্জা কি, সত্য কথা কি, ন্যায় নিষ্ঠাতা কি, এটুকু কেবল তার বোধের ভিতরে আসতে শুরু করেছে। যখন তার সোজাসুজি রাজামশাই আসলেন, তখন সে চিৎকার করে হাতে তালি দিলেন আর বলতে লাগলেন,
দেখো দেখো রাজামশাই ল্যাংটা, দেখো দেখো রাজামশার কাপড় নেই। হকচকিত সভাসদ, তার সাথে থাকা পাইক পিয়াদা, দাস দাসী, চামচা, গোমস্তা সব কেমন যেন একটি উদাসীন, হঠাৎ করে একটু ভূমিকম্প হওয়ার মতো সমস্ত কিছু থেমে গেল। রাজামশার যানটিও থেমে গেল এবং রাজামশাই হকচকিতভাবেই তাকিয়ে দেখলেন হাতার পরনে কোনো কাপড় নেই, তিনি উলঙ্গ। এখন এখান থেকে আমরা দুটি জিনিস ধরে নিতে পারি। একটি হলো রাজামশাই নিজে এটাকে কিভাবে নেবেন। তিনি যে উলঙ্গ, তার যে এই অবস্থা, তার জনগণের প্রজাদের সামনে এভাবে অপমানবোধকে তিনি অপমানবোধ হিসাবে ধরে নেবেন, নাকি ওই ছেলেটা কেন রাজামশাইয়ের এই অবস্থাকে, এই দুর্দশাকে জনগণের সামনে তুলে ধরলেন, তার জন্য ওই ছেলেকে পুরস্কৃত করবেন। সেটা রাজার ব্যক্তিগত পারফরমেন্স হোক, রাজার ব্যক্তিগত অবস্থান হোক, তার চিন্তা ভাবনার অবস্থান হোক, যেভাবে হোক রাজামশাই সেটাকে মেনে নেবেন। ছেলেটাকে পুরস্কৃতও করতে পারেন এবং তিনি যে রাজা সেটার প্রভাব দেখিয়ে ওই ছেলেটিকে হত্যা করবার হুকুমও দিতে পারেন। আমি প্রসঙ্গটা তুললাম বর্তমান যে প্রধানমন্ত্রী, তার বর্তমান সময়ের একটি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভেসে বেড়াচ্ছে, একটির সাথে সংযুক্ত আরও দুই একটিও আছে হয়তো। তিনি সিলেট গিয়েছিলেন, সিলেটে গিয়ে বৃষ্টি আসলো এবং তিনি একটি ছাতা নিয়ে ডাক্তার জুবাইদাকে আনবার জন্য, বা সে যেন বৃষ্টিতে না ভেজে তার জন্য এগিয়ে গেলেন এবং ছাতার ভিতরে করে তারা দুজনে গিয়ে আগে সামনের দিকে পথ চলা শুরু করলেন। মিডিয়া এটা দেখালেন, খুব ভালো লাগলো। অনেকদিন পর জিয়াউর রহমান সাহেবের সময় ম্যাডাম খালেদা জিয়াকে নিয়ে তিনি দেশের বাইরে গেলে যাইতেন, অভ্যন্তরে খুব কম সাথে রাখতেন, ভিতরে খুব কম, অল্প সীমিত আকারে, তো বাইরে যাওয়ার সময় সাথে নিয়ে যেতেন। তারপরে এরশাদ সাহেব প্রথমের দিকে রওশন এরশাদকে সামনে রাখতেন, পরে যখন বিপাশা বা মেরিদের নিয়ে বিভিন্ন নারী কেলেঙ্কারিতে জড়িয়ে গেলেন, তারপরে তিনি আর কাউকে সাথে রাখতেন না, একাই বেড়াতেন। তারপরে ম্যাডাম খালেদা জিয়া আসলেন, তখন জিয়াউর রহমান সাহেব নেই, তিনি নিজেই একা বেরোতেন। তারপরে শেখ হাসিনা আসলেন, তার স্বামী জীবিত থাকা অবস্থায় তিনি তার স্বামীকে কেমন চেহারা, তারা দুজন পাশে দাঁড়ালে কি পৃথিবীর কোনো মিডিয়ায় আর সেই চিত্র দেখে নাই। শেখ হাসিনা একাই 350, এমন একটা ভাব, পৃথিবীতে সে একাই জন্মেছে, একাই এবং একাই কবর পর্যন্ত সে একাই, এমন একটা ভাব করে গেছে, তার পাশে আর কাউকে, হ্যাঁ চামচারা থাকতো, চামচারা বা অন্য কাউকে নিয়ে তিনি সমস্ত জায়গায় বেশ ঘেঁষাঘেঁষি ঢলাঢলি অবস্থা মতো চলাফেরা করে গেছেন, কিন্তু স্বামীকে কখনো সামনে আনেননি। তারপরে দীর্ঘদিন পর বাংলাদেশ একজন পুরুষ প্রধানমন্ত্রীকে পেয়েছেন, তো তার সাথে থাকা সহচরী, তার অর্ধাঙ্গিনী, স্ত্রী, এটা থাকবেন, এটা চিরতরে সারা পৃথিবীর প্রেসিডেন্ট বলেন, রাজা বলেন, বাদশাহ বলেন, এখনও যেসব ব্রিটিশদের মতো, জাপানিদের মতো রাজারা রয়ে গেছেন, উত্তর কোরিয়ার বর্তমান কিম জং উনরা, ও তাদেরও স্ত্রীদের সাথে রাখেন। এটা কোনো কিছু না, এটা ভুল ধরবার বা এটাকে নিয়ে বিনোদন সৃষ্টি করবার মতো কোনো অবস্থাই না। এটা একটা ভালো দিক। এটা এই যে জিনিসটা করছে এবং সাংবাদিক সাহেব যেটা তুলে ধরছেন, এটার জন্য বিশেষ করে আমি ওনাকে অবশ্যই ধন্যবাদ জানাই, এই জন্যই যে তারেক রহমান আমাদের ভুলে গেলে চলবে না। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমরা শুধু এইটুকুর ভিতরেই যেন সীমাবদ্ধতায় না থাকি। তার একটা ব্যক্তিগত জীবন আছে, তাদের একটা দাম্পত্য জীবন আছে, তার একটি মেসুইড মেয়ে আছে, শিক্ষিত, স্মার্ট, সে একজন সংসারকে ডিল করে, একজন সংসারের, সে একজন পুরুষ মানুষ। এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে সব সময়, কর্মকাণ্ডের ভিতরেও তাকে বুঝতে হবে। যেমন জিয়াউর রহমানকে যদি জনগণ বা যারা হত্যা করেছে এটুকু যদি বুঝতো যে তার পিছনে তার স্ত্রী আছে, 2টি সন্তান আছে, একজন মানুষকে সারা জীবনের জন্য পৃথিবী থেকে সরিয়ে দেওয়া মানেই
বড় ধরনের, এই যে বুলেট বৈরাগী ছিনতাইকারীরা যাকে মেরে ফেললো, হ্যাঁ ছিনতাই করা ঠিক আছে, তোমারও পয়সার দরকার, তার কাছ থেকে কেড়ে নাও, কিন্তু একজন মানুষ মারা যাওয়া মানে শুধু একজন না, তার পিছনে অনেক কিছু থেকে যায়। সেই অসহায় কত আশা আকাঙ্ক্ষা নিয়ে তার বাপ মা একজন সন্তানকে মানুষ করে। পরশুদিন দেখলাম বুলেটের বাবা তার ছেলের যে সমাধিস্থ করেছে সেখানে কি অসহায়ত্বরভাবে নিরুপায়ভাবে বসে আছেন। কেন, কি অন্যায় ওই ওই বৃদ্ধ বাবা মার, ওই ছোট একটি বাচ্চার বা তার স্ত্রীর? এই জায়গাগুলো মানুষের ভিতরের থেকে জাগানো উচিত, প্রত্যেকটা মানুষের ভিতরে। সে যতবারই খুনি হোক, যেই হোক না কেন, খুনি কেন হবে? একজন খুনিরও যেমন পরিবার আছে, যে খুন হচ্ছে তারও একটি পরিবার আছে। অপরাধের মাত্রাটা কতটুক পর্যন্ত সহনীয় রাখা যায়, সেই জায়গাগুলো ভাববার সময় এসেছে। দর্শন, প্রত্যেকটা মানুষেরই দর্শনের প্রয়োজন আসে। দার্শনিকতার কিছুটা অংশ প্রতিটি মানুষের অন্তরেই জাগরিত হওয়ার প্রয়োজন আছে, তাহলে খুন খারাপি অন্যায় অত্যাচার কমে আসবে। এবং আমিও যেটা মনে করি, জনাব তারেক রহমানের এই দৃশ্যটি বারবার আমার মনে করে দেয় যে একজন মানুষ সে নিজের ভিতরেই সীমাবদ্ধ নয়, তাকে ঘিরে অনেক ভালোবাসা, অনেক স্মৃতি, অনেক স্নেহময় জায়গা, অনেক আবেগঘন জায়গা প্রতি মুহূর্তে রচিত হচ্ছে। এই জায়গাগুলো মানুষ দেখুক, শিখুক, বুঝুক, এই ধরনেরগুলো সামনে আসুক। কিন্তু সীমাবদ্ধতা কোন জায়গায়? ওই যে রাজা দিয়ে শুরু করেছিলাম, রাজা উলঙ্গ, এই কথাটি সৎ সাহসে বলবার মতো কোনো মানুষ নেই। সাহসী মানুষের প্রয়োজন, সাহসী মানুষের দুর্ভিক্ষ। শেখ হাসিনার সময় তিনি মহিলা ছিলেন কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু সাহসী মানুষের খুব অভাব ছিল 17 বৎসরে। এতটা অভাব যে তার পাশ ঘিরে শুধু কুকুর, আর কি বলবো, কুকুররাই এতটা লালায়িত হয়, এতটা চামচা, এতগুলো দালাল তার পিছনে ঘিরে বসেছিল যে কোনটা ন্যায় কোনটা অন্যায় সেইটা বিবেক বর্জিতভাবে শুধু তার অন্যায়কেও, তার মানবিক অপরাধকেও, তার মানবতার জায়গায় বড় খুন খারাপিকেও এই দালালেরা তার রাষ্ট্র পরিচালনার দক্ষতা হিসাবে চালিয়ে দিচ্ছিল, বা সেইভাবেই তাকে আরও বেশি উৎসাহ করে তুলছিল। শেষ পর্যন্ত তাকে দেশ থেকে চলে যেতে হলো শুধু এই দালাল চামচাদের জন্য। আমি আশা করি এখনো যে দালাল এর সংজ্ঞা কি, দালাল পরিপূর্ণভাবে তার নিজেকে দালাল রূপে রূপান্তরিত হলে সরকার বা একজন মানুষের কতটা কাছাকাছি যাওয়া প্রয়োজন, তাকে ঘিরে তাকে আবর্ত করে তার যে কর্মকাণ্ড তার কতটা ভিতরে ঢুকে যাওয়া প্রয়োজন। সুভাষ সিংহ ছিল, শ্যামল বাবুরা ছিল, বা আরও যে যে রূপা টুপা বিভিন্ন ধরনের যেসব সাংবাদিকরা ছিল ওই সময়, আপনার নিয়ামুল নিয়ামুল এরা ছিল, মানে এতটা এতটা একজন ব্যক্তি গভীরে ঢুকে এমনভাবে বিহেভ করে গেছে যেন তারা দ্বিতীয় প্রধানমন্ত্রী, দ্বিতীয় শেখ হাসিনা, এবং তাদের ঘাড়ের উপরে পা রেখেই যেন শেখ হাসিনা রাষ্ট্র শাসন করছে। এতটা কাছে গিয়ে তাদের পক্ষে এত ছাপাই সমস্ত কিছু, মানে সে ছাড়া, তার গুণগান ছাড়া, দূর কোথায় ঘূর্ণিঝড় আসছে, কতটুকুন ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটাও বলা হতো। শেখ হাসিনা ওই গণভবনে বসে ঘূর্ণিঝড়ের অবস্থা পর্যবেক্ষণ করছেন। এটা কি একটি দলের সম্পাদক বা ওই সংক্রান্ত মন্ত্রীদের বলা উচিত? সমস্ত কিছুই একজন যদি দেখবে, পর্যবেক্ষণ করবে, সেই পরিচালনা করবে, তাহলে এত মন্ত্রী কেন, এত উপদেষ্টা কেন? সেই সংশ্লিষ্ট এত দপ্তর, এত মানুষের চাকরি, তাদের কাজকর্ম ফিল্ডে পরিচালিত করা, এত আয়োজন, এত নিবেদন কেন, এত কিছু কেন? শুধু একজন মানুষই যদি সব কিছু করবে, যার যার জায়গাটা, যার যার কাজ তাকে দিয়েই করানো উচিত, এবং মিডিয়াতে সেইটাই ফলাও করে বলা উচিত। ওই সংক্রান্ত মন্ত্রী, ওই সংক্রান্ত সচিব, ওই সংক্রান্ত ওই
এলাকা ভিত্তিক জেলা প্রশাসক বা সরকারি যে জনপ্রতিনিধি তাদের মাধ্যমে এই জিনিসগুলো পরিচালিত হচ্ছে, সেইভাবেই মিডিয়াতে আসা উচিত। শুধু একজন মানুষকে সামনে এনে এমনভাবে তাকে তুলে ধরা জাতির সাথে, এটা কেউ কেউ মনে করে যে হ্যাঁ সমস্ত কিছু তো প্রধানমন্ত্রীরই হওয়া জানা উচিত, হ্যাঁ তার জ্ঞাত থাকা উচিত, তার জানানো উচিত, জ্ঞাত থাকা উচিত, এবং তার কি নির্দেশনা শুধু ওই সংশ্লিষ্টটা তারাই জানবে যে প্রধানমন্ত্রীর এখানে কোন ধরনের নির্দেশনা আছে কিনা বা থাকতে পারে। আর বাকিটা তো দায়িত্বপ্রাপ্ত যারা তারাই করবে, এবং মিডিয়াতে তাদেরকেই ফলাও করা হবে। শেখ হাসিনা জনগণের কেন এত বড় শত্রুতে পরিণত হলো? অন্যায় অপরাধ করে গেছে, তারপরেও মিডিয়া তাকে এমনভাবে সবসময় উপস্থাপন করে রেখেছে যে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত, আগুনে পুরা, খুন খারাপি যাই হোক না কেন, সমস্ত কিছুই যেন শেখ হাসিনার নির্দেশে হচ্ছে। নারায়ণগঞ্জের 7 খুন যে মার্ডার, সেটাও শেখ হাসিনা জানত এবং তার নির্দেশনা ছিল ওইখানেও। অর্থাৎ সমস্ত বিষয়ে প্রধানমন্ত্রীদেরকে জড়িয়ে মিডিয়া যে সংবাদ পরিবেশন করে, এর পিছনের যে ভয়াবহতা, জনগণকে কিভাবে ইমপ্রেস করে, জনগণকে কিভাবে সেই জায়গাটা, সেই সেন্সিটিভ জায়গাগুলো ভিতরে আলোড়িত করে, কোনটা নেগেটিভ হয়ে জনগণের ভিতরে অন্য ধরনের ক্ষোভের সৃষ্টি হয়, এই জায়গাগুলো তো একজন সাংবাদিককে বিজ্ঞতার পরিচয় দিতে হবে। কোন ধরনের নিউজের সাথে প্রধানমন্ত্রীকে সামনে আনা যায়, কোন ধরনের নিউজে প্রধানমন্ত্রী নয় তার সংশ্লিষ্ট কারা কী করলো সেইটাকে সামনে আনা যায়, এই জায়গাগুলো নিখুঁতভাবে যদি না বোঝে, সাংবাদিকতা শুধু পেশাদারিত্ব সাংবাদিকতা, অনেকে বলে সিনিয়র সাংবাদিক, পেশাদারিত্ব সাংবাদিক, আমি তো যতটুকুন এর ভিতরে তো দীর্ঘদিন সময় দিয়েছি, থানার থেকেও আরও বেশি চাঁদাবাজি, গোপন চাঁদাবাজি, অর্থ লেনদেন হয়, বিশেষ এই সাংবাদিকদের, পত্রিকা বলেন, ইলেকট্রিক মিডিয়ায় বলেন, এদের এই সম্পাদকদের বড় ধরনের একটি কেস পেলেই এরা শত কোটি টাকা, লাখ লাখ টাকার একটি সুড়ঙ্গ পথ পেয়ে যায়, এখানে বড় ধরনের লেনদেন। আর প্রধানমন্ত্রীর সাথে যদি একবার কেউ সাক্ষাৎকার নিতে পারে এবং সেটা যদি একবার প্রকাশ পায়, তো তার বিনিময়ে উনি তো গুলশান বনানী, চিটাগাং রিয়াজউদ্দিন মার্কেট, নারায়ণগঞ্জের বন্দর, চট্টগ্রামের সমুদ্র বন্দরের জাহাজ টাহাজ কিনে ফেলে দেবে 1 সপ্তাহের ভিতরেই। চট্টগ্রামের যে ইপিজি এটিএড সব তার নিয়ন্ত্রণে চলে যাবে, এতটা প্রভাবশালী হয়ে উঠবে তিনি একজন সাংবাদিক হিসাবে। প্রধানমন্ত্রীকেও যেমন সাক্ষাৎকার থেকে এতটা একেবারে সপ্তাহে কোনো কিছু হলেই একেবারে সেই বঙ্গভবনে উনি যে গণভবনে উনি যেমন একবার সাংবাদিকদের নিয়ে লাখ লাখ টাকা খরচ করে পার্টি দেওয়ার থেকে শুরু করে, ইনবিলাপ বিতরণ থেকে শুরু করে, মানে আর এক ধরনের টাকার মেলা শুরু করে দিতেন, অতটা ওই যে বললাম যে দালালদের একটি মাপকাঠি থাকা উচিত, যে কতটা সরকারের ভিতরে ঢুকে গেলে তাকে দালাল বলা যায়, একজন মানুষের কতটা কাছে চলে গিয়ে ক্লোজ আপে সেলফি তুললে সেটাকে সামসামির আওতায় আনা যায়। সাংবাদিকদের সেই জায়গাটা বোঝা উচিত। ব্যক্তিত্ব সম্পন্ন, শিক্ষিত, পরিমার্জিত, এগুলো তো শুধু নীতিগত কথার ভিতরেই রয়ে যায়। প্রকৃতপক্ষে সেই নীতি নৈতিকতা বিবর্জিত মানুষরাই এই ধরনের পেশার ভিতরে বেশি ঢুকে গেছে, কারণ এদের অন্য কোনো কর্ম করে কাজ করে খাওয়ার মতো হয়তো অভিজ্ঞতার অভাব, অথবা এখানে একটি লোভনীয় জায়গা, যে একবার প্লেস পেয়ে গেলে, জাভেদ খান ছিল শেখ হাসিনার নাকি ক্লাস ফ্রেন্ড, মানে কি বলবো, এদেরকে বলে বলে হয়রানি হয়ে গেছে অনেক মানুষ। তো যাক, আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, এই যে তারেক রহমান সাহেব যদি বের হন, বা সাংবাদিকরা সাহেব তো পাঁচ ঘোরেন, তো যদি ছাতি এগিয়ে নিয়ে যাচ্ছে তার স্ত্রীর কাছে, অন্য কারোর কাছে না, স্ত্রীর কাছে, এইটাই যেমন মিডিয়াতে আনেন, তো তার ভালো যদি কিছু থেকে থাকে সেটাও মিডিয়াতে আনেন। ওইটুকু দিয়েছেন কি একটা খুসা মারা, এটা তো আমরা বুঝি, এটা একটা খুসা, সে তার স্ত্রীকে ছাতা ধরেছে, অন্য কোনো নারীকে তো ধরেনি, ধরলে সেইটা আপনারা দেখাতে পারতেন। এটাও দেখিয়েছেন ভালো, এটা যে তার যে পরিবারের বন্ধন,
তার যে সাংসারিক জীবনের যে সুখ, যে আনন্দঘন মুহূর্তগুলো স্মৃতির পটে থেকে যাচ্ছে বা আপনারা রেখে যাচ্ছেন, এটাও ভালো। আল্লাহ না করুক এরশাদ সাহেবের মতো ওই মেরি বা অন্য কোনো নারী ঘটিত কোনো কারণে সে যেন না দাঁড়ায়, বা সেই ধরনের কোনো মিডিয়াতে আপনারা দয়া করে একেবারে সেই বালকের মতো বলে দেওয়ার চেষ্টা না করেন রাজামশাই তো ল্যাংটা। হ্যাঁ, এই কথাটাই চিরসত্য। যদি কোনো ভুল ভ্রান্তি হয়, যদি সাহস থাকে, বাপের বেটা হয়ে থাকেন, এবং যদি ক্যামেরা শক্ত হাতে ধরা হাতে হাত না কাঁপে, ভিতরটা না কাঁপে, আর যদি আপনার কলম, আপনার কথা, আপনার দৃষ্টির ভিতরে 100% সততা এবং সৎ সাহসী ব্যক্তি হন, তারেক রহমান যদি কোনো ভুল করে থাকে, ওইখানে দাঁড়িয়েই তার সেই ভুল প্রসঙ্গে প্রশ্ন করবেন এবং সেটা মিডিয়াতে ধরে আনুন যে আপনি এই কাজ করছেন, এটা ভুল হয়েছে, এই কাজ করেছেন, দেশের বিরুদ্ধে করেছেন, এই কাজ করেছেন, মানবতা বিরোধী অপরাধের একটি জায়গা তৈরি করে দিয়েছেন, এই কাজ করেছেন যেটা মানুষের ভাবাবেগকে বা সেন্টিমেন্টকে আঘাত করেছে। যদি সৎ সাহসী বাপের বেটা হয়ে থাকেন, পুরুষ হয়ে থাকেন, চামচামি না হয়ে থাকেন, দালাল না হয়ে থাকেন, তাহলে সেইটা সেই ছোট্ট ছেলের মতো আপনি স্পষ্টভাবে জনাব তারেক রহমানকে বলে দিন, রাজামশাই তো র্যাংটা, দেখবো আপনি কতটুকু সৎ সাহসী সাংবাদিক। আসসালামু আলাইকুম।